এদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদেরকে শনাক্ত করেছে ডিবি প্রধান হারুন রশিদ। খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হইছে, বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না। আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়। দর্শক, হঠাৎ করে কঠিন বিপদে ব্যারিস্টার সুমন। আপনারা জানেন গত 2 থেকে 3 দিন আগে ব্যারিস্টার সুমনকে থানার ওসির মাধ্যমে মেরে ফেলার হুমকি দিয়েছিল। দর্শক, সেখানে তো আড়াল ছিল, যদি সংসদের ভিতরে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় সেরকম হলে কেমন হবে? হ্যাঁ, তেমনই কিছু ঘটতে চলেছে। দর্শক, ব্যারিস্টার সুমন যখন সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেন, তখন তিনার বক্তব্য আপনারা যদি শোনেন তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সেখানে উপস্থিত থাকা এমপি মন্ত্রীদের তিনি নাম ধরে ধরে গোমর ফাঁস করছেন। তিনি যখন সংসদের ভিতরে বক্তব্য দেন তখন প্রধানমন্ত্রী মুখোমুখি অবস্থায় তিনি কিন্তু তিনার বক্তব্যগুলো খেয়াল দিয়ে শোনেন এবং তিনি কিন্তু অবাক হন যে এত সাহস তিনি পান কোথায়। দর্শক, তেমনই কিছু ঘটতে চলেছে। আমরা দেখব যে ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার হুমকি দিয়েছিল সংসদে কোন মন্ত্রী, তিনার বক্তব্য থেকে আমরা শুনব। ইতিমধ্যে যে হুমকিটা সংসদে দাঁড়িয়ে দিয়েছিল সেটা ফোন কলের মাধ্যমেও কিন্তু দেওয়া হয়েছে। কখন জানি তিনাকে মেরে ফেলা হয় বোঝা যায় না। তো আপনারা তার বেঁচে থাকাকালীন সেই বক্তব্যটি শুনুন। আশা করি সঙ্গেই থাকবেন এবং পুরো বক্তব্য জুড়ে আপনাদের সাথে আমিও থাকবো। তো দর্শক, চলুন স্ক্রিন। আমি তো একটা স্যাংরা বুলা, আমি তো ৪৪ বছর বয়স, আমি দেখাই দিয়া যাইতেছি খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের যে পরিমাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, মানুষের জিগায় অত সাহস পাও কই? আমি 4 মাস এমপি, আমারে যদি আপনারা জিগান তুমি কি তাই পাইরবো, আমি কইমু আমি মাধবপুর সোনারঘাটে কাতার বানাইতাম। কাতার মাটির দাম মাটির কারণে বাড়ে না, মাটির দাম বাড়ে মানুষের কারণে। বঙ্গবন্ধু যদি গোপালগঞ্জে জন্ম না নিতা, গোপালগঞ্জের দাম বাড়লো না। শাহজালাল যদি সিলেটের মাটির না আইতে, সিলেটের দাম বাড়লো না। এই যে হারভেস্টার মেশিন আজকাল যেটা বন্টন হইছে, এটা আমার কাছে হিসাব আছে গত 10 বছর ধরিয়া এক ঘরের মধ্যে 2টা-3টা করে যায় প্রত্যেক দিন। আপনারা 1.5 বছর 2 বছর গেলে টার পাইবা যে কি পরিমাণ ঠকানি হইছে, আমরা কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হইছে, বেশি হাত দেই না, দিলে এরার ইজ্জত থাকে না, বেশি জায়গা হাত দেই না। আমি ওসিরে কইছি ইটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে কলজা বড়। সর্বোচ্চ মারবাই এনে আমারে তিন আমারে কইন তারা যে তোরে মারি লিবরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা 196 কোটি টাকা মাইরা 2 বেটি জার্গা কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন কইরা কইছি ওই তখন বেটি 2টা টাকা লই জায়গা, একদিনে 80 লাখ মানুষে দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, এ আর টাকা শহরের সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হইছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি। তা ডরাইন আপনারা, যারা কথা কইতে ডরায় তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাইবে না। তা আল্লাহ যদি আমার হাত লেখকে তা হয় 1000 লোক আমারে মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমন বাস্তা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটুই কষ্ট লাগবো যদি উনকা মরি, আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না। কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া যেতাম পারছি। এখনো সোনারঘাটের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে, এখনো ফুটপাড়ি দিয়া আপনার ফুটপাড় থেকে পশ্চিম পার পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে।
একটা রাস্তা হরণ লাগে, আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার। এই যে এইখানে রাস্তাটা, যেটা এই যে এই রাস্তাটা খিতা হয় কেউন্দার রাস্তাটা, এটা বেলে 30 বছর ধরে হয় না। ইগারের মানুষ কষ্ট করে যায়, কেউ কুস্তা মাতে না। শুনলাম, আমি কইছিলাম 3 লাখ টাকা দিমু, আমি খালি কইয়া গেছি 3 লাখ টাকা দিম, এরপরে বেলে নেতারা ইয়ে উদ্বোধন হইলিছে। বেলে 52 লাখ দিব বেলে দিয়া বেলে এটা উইব। তা আমি কইলাম যে আগে যদি জানতাম যে আমি 3 লাখ দিলে 52 লাখ দিলাই এরা, তে পুরা রাস্তাও হল আমি 3 লাখ করে দিলাইলাম না। আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাকেন, আমার ভাই নাই, বোন নাই, আমি একলা। কি পরিমাণ নির্যাতন আমার উপরে এরা চালাইছে দেখুন। মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বেইজ্জত করে, আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। দুঃখের কথা কিতা কইতাম, আজকে আমি ভাস্করণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি, কোনো ধরনের ডিস্টার্ব করি না। আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম, তাই এরা আমরা প্রত্যেকটা লোককে নিয়ে জেলে আড়াইতে রাখলাম। এরা যে কিজাত প্রতিশোধ পরায়ণ আপনারা জানেন, যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিশ্চয় করে ছেড়ে দিল না। আল্লাহ হয় না, হয় বান্দররা তো আল্লাহ বেলে কুড়াল দিই। এ সময়ের যে কজন আলোচিত তরুণ ব্যক্তিত্ব রয়েছেন, তাদের মধ্যে ব্যারিস্টার সুমন অন্যতম। মূলত সামাজিক মাধ্যমকে ব্যবহার করে তিনি আমাদের এই সমাজে অনেক অসঙ্গতিকে তুলে ধরতে গিয়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়েছেন সারা দেশে তরুণ সমাজের মধ্যে, এবং একই সঙ্গে অন্যান্য বয়সের মানুষও তাকে কিন্তু ভালোবাসে। তো তার অপরাধ বা তার অন্যায় কি সেটা বলতে পারবো না, তবে শাসক দলের সঙ্গে তার যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তারা সবসময় তার সকল কর্মকাণ্ডকে বাঁকা চোখে দেখার চেষ্টা করে, এবং অনেকে যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি রয়েছেন তারা মনে করেন যে একজন তরুণ একদিকে সে ব্যারিস্টারি করে, আর একদিকে সে ফুটবল খেলে, আর একদিকে সে ফেসবুকে সে যখনই কোনো ভিডিও দিচ্ছে অমনি সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, লোকজন রেসপন্ড করছে। তারপর এলাকাতে গিয়ে তিনি আবার সংসদ সদস্য হয়ে এলেন, এই বসুন্ধরার বিরুদ্ধে কথা বলেন, এই এক ওসির বিরুদ্ধে কথা বলে বেচারাকে জেল খাটিয়ে ছাড়লেন, সেই ফেনী যে সেই বিখ্যাত হত্যাকাণ্ডের যে নায়ক, এখন আমার নামটা মনে আসছে না। তো এরকম অনেকগুলো কাজ তিনি করেছেন বেশ চাঞ্চল্যকর, এবং অতি সম্প্রতি বেনজিরের বিরুদ্ধে তিনি দুর্নীতি দমন কমিশনে তিনি সেই যাকে বলে অভিযোগ দায়ের করেছেন। এরপরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় তিনি একটি পক্ষকে অনেক সময় অবলম্বন করে অপর পক্ষকে তিনি আক্রমণ করেন। এর ফলে দলের মধ্যেও তার কিন্তু একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং দলের মধ্যেও তার শত্রুতা রয়েছে। তো এইগুলো করতে করতে তিনি সফলতার একটা পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছেন। এখন যখনই একটা মানুষ সফলতার পর্যায়ে পৌঁছে এবং শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়, তখনই তার উপর সর্বোচ্চ পর্যায়ের আক্রমণ শুরু হয়ে যায়। এই বাংলাদেশে এখন সুমন যে কাজগুলো করছে, অতীতে কিন্তু অনেক এরকম তরুণ, তারা রাজনীতিতে হন কিংবা ব্যবসা বাণিজ্য হন, তারাও কিন্তু এরকম সফলতার একেবারে শিখরে পৌঁছে গিয়েছিলেন। যেমন ধরুন এই যে সাদেক অ্যাগ্রোর ইমরান, তিনিও কিন্তু সফলতার একেবারে স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছিলেন। সামান্য ভুল হয়েছে বা অতিরিক্ত মুনাফা করতে চেয়েছেন, বয়স অল্প, 1996 সনে ইন্টারমিডিয়েট পাশ করেছেন ইংরেজি মাধ্যমে। তো এই যুবক খুব অল্প বয়সে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু করে ফেলেছেন, বড় বড় মানুষের সঙ্গে মেলামেশা করেছেন, এবং ওটার যে ওয়েট, ওজন, সেই ওজন তিনি রাখতে পারেননি, ফলে এখন তিনি ধসে পড়েছেন। সুমন সাহেবের ক্ষেত্রেও কিন্তু তদ্রূপ, অর্থাৎ তিনি সুপ্রিম কোর্টের অন্য 10টা ব্যারিস্টার মতোই, কিন্তু অন্য 10টা ব্যারিস্টারের মধ্যে তার পার্থক্য হলো তিনি এই আইন পেশাকে ব্যবহার করে সরকারের গুড বুকে চলে গিয়েছেন। তিনি সেই সরকারি উকিল ছিলেন যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল, সেখানে আবার সেটি তিনি সেখান থেকে চলে এলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকলেন,
এবং বিশাল অভিষেক করে তাকে সেখানে ঢোকানো হলো। আবার সেখান থেকে তিনি পদচ্যুত হলেন, তারপরে আবার স্বতন্ত্রভাবে ইলেকশন করে এমপি হয়ে এলেন। সব মিলিয়ে এই গত কয়েক বছরে, 4-5 বছরে ব্যারিস্টার সুমনের যে উত্থান পতন টানাপোড়েন সব মিলিয়ে তিনি আজকের যে একটা অবস্থানে পৌঁছে গেছেন, এটি যদি তাকে ধরে রাখতে হয় তাহলে তাকে অনেকের শত্রুতার মোকাবেলা করতে হবে এবং অনেকের যাকে বলা হয় ঈর্ষা তাকে মোকাবেলা করতে হবে, অনেক চক্রান্তের জাল তাকে ছিন্ন করতে হবে। এবং এই কাজ করার জন্য তাকে একটা সমাজ লাগবে, অনেকগুলো ভালো বন্ধু লাগবে, অনেকগুলো মুরব্বী লাগবে এবং অনেকগুলো গডফাদার লাগবে। আদারওয়াইজ তিনি এখন যে সমস্যার মধ্যে পড়েছেন, এই সমস্যা ডে বাই ডে বাড়তে থাকবে। এবং সেই ক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি, কেউ যদি তার ফাঁসি চায় বা তিনি যদি তার নিজের ফাঁসি চান এবং সেই ফাঁসিতে যদি তার মৃত্যু হয়, এটা অনেক নিরাপদ এবং সম্মানজনক হবে। অন্যথায় তিনি যে সকল প্রতিদ্বন্দ্বী তৈরি করেছেন, যে সকল শত্রু তৈরি করেছেন দলের ভেতরে এবং দলের বাইরে, নির্বাচনী এলাকায়, ঢাকা শহরে, বারে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারে এবং ব্যবসায়িক মহলে, যেমন ধরুন তিনি সালাম মুর্শিদি, বাংলাদেশের একজন খুব প্রথিত যথা ব্যবসায়ী, একসময় খুব কৃতি ফুটবলার ছিলেন, বিজিএমই রাজনীতির সঙ্গে জড়িত এবং ইস ওয়েল কানেক্টেড। ব্যবসায়িক মহলে মূলত আনিসুল হক সাবেক মেয়র, তার যে কানেক্টিভিটি ছিল ঠিক সেই পর্যায়ের কানেক্টিভিটি রয়েছে আব্দুস সালাম মুর্শিদির। তো আব্দুস সালাম মুর্শিদি এবং তার বন্ধু কুতুবউদ্দিন এনভয় গ্রুপ বাংলাদেশের গার্মেন্টস ব্যবসা থেকে শুরু করে আরো অনেক কিছুতে, স্পোর্টসে, মানে জাতীয় ক্রীড়াতে তারা খুবই স্বনামধন্য ব্যক্তিত্ব। দুই বন্ধু তারা আলাদা হয়ে গিয়েছেন কিন্তু স্টিল তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। কুতুবউদ্দিন সাহেব 111-এর সময় জাতীয় ক্রীড়া পরিষদের সম্ভবত তিনি চেয়ারম্যান ছিলেন বা অলিম্পিক কমিটির তিনি খুব বড় কর্তা ছিলেন এরকম। আবার উনিও বিজিএম এর সভাপতি ছিলেন, তারপর আব্দুল সালাম মুর্শিদি বিজিএম এর সভাপতি ছিলেন এবং তার সঙ্গে সুমনের বিরোধিতা। তো এই বিরোধিতা খুব সহজ বিষয় নয়। আবার যে বসুন্ধরা গ্রুপ, যাকে বলা হয় একেবারে বেনজিরকে খেয়ে ফেললো রীতিমতো, সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার শত্রুতা রয়েছে। আবার সম্ভবত এই যে বাংলাদেশের দুটো গ্রুপের একটা, আমি ঠিক একজ্যাক্টলি বলতে পারবো না, সম্ভবত এস আলম গ্রুপের বিরুদ্ধে তিনি অনেক কিছু করেছেন, অথবা দরবেশ যদি সে কাজ করে থাকে তাহলে জনাব সালমান এফ রহমান, যাকে সবাই দরবেশ বাবা হিসেবে জানেন, তার সহযোগিতা তিনি পেয়েছেন কিনা বলতে পারবো না, কিন্তু তার সহযোগিতা এবং তার সঙ্গে একটা লিঙ্কেজ না রেখে যদি কেউ সালমান এফ রহমানের আশীর্বাদ না নিয়ে এস আলমের বিরুদ্ধে যায়, সঙ্গত কারণে তার জন্য অনেক সমস্যা তৈরি হবে। তো এরকম আসলে যখন আপনার হাতে ব্যাট থাকে এবং আপনি যদি এলোমেলোভাবে ব্যাট করতে থাকেন, এলোমেলোভাবে বল করতে থাকেন, ফুটবল খেলতে থাকেন, তাহলে গোল ক্ষেত্র বিশেষে প্রতিপক্ষের দিকে না গিয়ে আপনার নিজের গোল পোস্টের মধ্যে অনেক গোল হয়ে যেতে পারে। তো ব্যারিস্টার সুমনের ক্ষেত্রেও হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তা না হলে তিনি এতটুকু বুঝেন, যেহেতু আইনের ছাত্র, প্র্যাকটিস করেন, ব্যারিস্টার, অতএব তিনি জানেন যে পদ এবং পোর্টফোলিও এই দুটোকে কেন্দ্র করে মানুষের যে বিশ্বাস যে এই লোকটির অনেক ক্ষমতা আছে, এই লোকটির অনেক কানেক্টিভিটি আছে, এবং যারা ক্ষমতাধর লোক তাদের 99.99% হলো ফাঁপা বেলুনের মতো, সে মানুষজনকে দেখায় যে আমার অনেক কিছু করার ক্ষমতা আছে। এই কাজটি যে যত বেশি করতে পারে, এই আজকের যে চলমান রাজনীতি, সে চলমান রাজনীতিতে সে তত বড়। এই যে ধরুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, আপনি দেখবেন যে তাদের বড়ত্ব নিয়ে, মহত্ব নিয়ে, ক্ষমতা নিয়ে যে সকল কথাবার্তা বলা হচ্ছে, এর একটা বিরাট অংশ হলো একেবারে সংঘবদ্ধভাবে, পরিকল্পিতভাবে তাদেরকে মহামানব বানানোর চেষ্টা। কিন্তু প্রকৃতপক্ষে তারা একেবারে সাধারণ একজন মানুষ, একেবারে সাধারণ একজন মানুষ। আপনার আমার মতো সকল রোগ, শোক, বালা মুসিবত তাদের ভিতর রয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা রয়েছে।
তো তারা জেনে হোক অজানা হোক, তারা কিন্তু এই যে ক্ষমতা পরিচালনা করার জন্য তাদের এই যে মহামানব, মহাক্ষমতা, এই জিনিসটিকে অবলম্বন করে তারা শো আপ করে যাচ্ছেন। তো যখন একজন মানুষ সংসদ সদস্য হয়, মন্ত্রী হয়, তাকেও ঠিক এই শো আপগুলো রাখতে হয়। অনেকে তাকে হয়তো একটা চড় বসালো, অনেকে হয়তো পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে, তার ঘরে হয়তো টাকা নেই। এখন এই কথাগুলো আসলে মিডিয়াতে বলা যায় না। এর কারণ হলো সবাই এই রাজনৈতিক পদগুলোকে শক্তিশালী দেখতে চায়, খুবই শক্তিশালী দেখতে চায়। এখানে কেউ হাওমার করে কান্নাকাটি করুক, কেউ ভিক্ষা চাক, কেউ দুর্বল হোক, দরিদ্র হোক, এই বর্তমান জমানাতে এইরকম কোনো রাজনীতিবিদের 2 পয়সার মূল্য নেই। মানুষ টাকা খুঁজে যে এই রাজনীতিবিদদের টাকা আছে কিনা, ক্ষমতা আছে কিনা, গায়ের শক্তি আছে কিনা, এবং সে আমাকে আশ্রয় দিতে পারবে কিনা, এই বিষয়গুলো সবার আগে দেখে। তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি সুমন সাহেবকে হুমকি দিয়েছেন, ওসির কাছে মেসেজ দিয়েছেন, ওসির মাধ্যমে তিনি জেনেছেন, আবার তিনি সেটি জিডি এন্ট্রি করেছেন শেরেবাংলা নগর থানাতে, আবার সেই জিডি এন্ট্রি নিয়ে পুলিশ কোনো অ্যাক্টিভিটিসে যায়নি বা কোনো কর্মকাণ্ড করেনি, তখন তিনি প্রেসের সামনে সেই কথাগুলো বলেছেন। এটি প্রথমত তার যারা প্রতিপক্ষ তাদেরকে খুব আনন্দিত করবে যে বেটাকে ভয় দেখাতে পেরেছি, বেটা এখন কাঁপছে। এরপর দ্বিতীয় যে সমস্যা সেটি হলো যে তিনি যখন দেখবেন যে এই যদি তার বিরুদ্ধে কেউ কিছু করে থাকে এবং সেটি যদি তিনি প্রতিকার না পারেন, কাউকে আঘাত করতে না পারেন, প্রতিপক্ষকে প্যাদানি দিতে না পারেন, এখানে রাজনীতিতে বুঝতে হবে যেখানে নিজস্ব একটা বাহিনী থাকতে হবে, নিজস্ব একটা সমর্থক শ্রেণী থাকতে হবে, খুবই যাকে বলা হয় তার নিজস্ব অনেক শামীম ওসমান, অনেকটা ধরেন সেই লক্ষ্মীপুরের তাহের কিংবা ফেনীর জয়নাল হাজারি বা এখন আছে নিজাম হাজারি। তো তাদের কিংবা ওই যে আলতাফ গোলন্দাজ ছিলেন গফরগাঁওয়ের, তার ছেলে এখন যিনি আছেন বাবেল, তো তাদেরও একটা আছে, মানে নিজস্ব একটা বাহিনী আছে। তো এরকম এলাকার রাজনীতিগুলো সাধারণত এইভাবে নিজস্ব কর্মী সমর্থক শক্তিমত্তা থাকতে হবে যেন যে কোনো অবস্থাতে তারা তাকে রক্ষা করতে পারে। এবং এটা না থাকলে মানে সবার অবস্থাই ওবায়দুল কাদেরের মতো হয়ে যাবে, সবার অবস্থাই মির্জা ফখরুল সাহেবের মতো হয়ে যাবে। অর্থাৎ তারা সারা জাতিতে খুব বিখ্যাত, কিন্তু নিজের এলাকায় অন্যের সহযোগিতা ছাড়া। তো দর্শক দেখলেন গোলাম মোল্লা রনি সাহেবের থেকে একটা প্রতিবেদন, একটা বক্তব্য তিনি বলছিলেন বেনজিরের ফাঁসি চাই এমন কিছু, মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলবে, একজন বলবে ব্যারিস্টার সুমন ভালো, একজন বলবে ভালো না। আমি কোন দিকে যাব? আমি তো উপস্থাপক, আমি কোন দিকে যাব? কার পক্ষ নিয়ে কথা বলবো? দরকার নেই। তো দর্শক, আপনি কি বলতে চান ব্যারিস্টার সুমনকে নিয়ে? তার সর্বোচ্চ নিরাপত্তা আপনারা চান কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো দর্শক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।